আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। দ্রুত জয়েন করে ফেলো সবাই। আমি দেখতে পাচ্ছি আমি আসলে আজকে পার্ট 3 পড়াবো। আমরা ভেক্টরের এর আগে পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, কিন্তু আমি এখানে আমাদের ক্যাপশনে পার্ট 2টা লিখে রেখেছি ভুলে, পার্ট 3 করা হয়নি আর কি, যদিও আজকে পার্ট 3 পড়ানো হবে। ঠিক আছে, তো সবাই দ্রুত জয়েন করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু জানিয়ে দাও কষ্ট করে যে ক্লাসটা শুরু হয়ে গেছে আজকে আমাদের। তো আশা করছি তোমরা সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ। আমরা আমাদের আজকের ভেক্টর ক্লাস পার্ট 3 শুরু করতে যাচ্ছি। তো যারা যারা ক্লাসে জয়েন করে ফেলেছ সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে পারো, অথবা ক্লাসটাকে তোমাদের শেয়ার করে ফেলতে পারো তোমাদের টাইমলাইনে, যাতে করে ক্লাসটা বাকিরা দেখতে পারে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি নাজিবা ইসলাম, শুভা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। প্রীতি চলে আসছে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ শুভা, ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আচ্ছা, ক্লাস একদম ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে, আমি চেক করলাম মাত্র। ঠিক আছে, তো সবাই এবং যেটা করবা সেটা যারা রেগুলার ক্লাস করবে বা করছো, তোমরা একটা কাজ করবা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে, সেটাতে তোমরা তাদেরকে ইনভাইট করে ফেলবা, অ্যাড করে ফেলবা। ঠিক আছে, তাহলে যেটা হবে সবাই ক্লাসটা করতে পারবে। যেহেতু আমরা একটা লং একটা মিশনে নেমেছি, আমাদের এইচএসসি 25 ব্যাচকে বেস করে মেইনলি আমি পড়াচ্ছি, যদিও এইচএসসি 26 ব্যাচের জন্য এটা সমানভাবে প্রযোজ্য। আসলে দুইটা ব্যাচকে আমি আলাদাভাবে পড়ানোর কিছু নাই। এইচএসসি 25 ব্যাচ বলার অর্থ 25 ব্যাচের যে শর্ট সিলেবাস সেটা ভাই আগে শেষ করবো আর কি। 25 ব্যাচের শর্ট সিলেবাসটাকে ভাইয়া প্রায়োরিটি দিচ্ছি, ওটা শেষ করবো, তারপরে আমরা আবার 26 ব্যাচ 25 ব্যাচে তাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে তো আবার ভাইয়া 26 ব্যাচের জন্য আবার পড়ানো শুরু করবোই। বাট ব্যাপারটা এরকম না যে আমরা 26 ব্যাচে যারা আছো তোমরা যদি মনে করো যে এটা আমাদের খুব একটা কাজে লাগবে না, একদম ভুল ধারণা। 100% প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে, কারণ ভাইয়া কিন্তু একদম বেসিক থেকেই পড়াচ্ছি। যেমন ভেক্টর অধ্যায়টা 25, 26 দুই ব্যাচেরই আছে, তাহলে বেসিক থেকেই যেহেতু ভাইয়া পড়াচ্ছি, তোমাদের জন্য যখন আলাদাভাবে পড়াবো আসলে তখন এখানে খুব বেশি একটা সংযোজন বিয়োজন হবে না। হয়তো কিছু জিনিস এক্সট্রা আবার আগামী বছর, যেহেতু ভাইয়া আমরা প্রত্যেক বছরই পড়াশোনার মধ্যে থাকি, ভাইয়াও পড়াশোনার মধ্যে থাকি, সেহেতু আপডেট তো হতেই থাকে, তাই না? এই বছর যেমনটা পড়াচ্ছি, গত বছর এতটা আপডেটলি পড়াতে পারি নাই, হয়তো বা ল্যাকেজ ছিল, এই বছর ওই ল্যাকেজগুলো কিছুটা দূর করেছি। আবার দেখা যাবে যে এই বছর পড়াতে দেখা যাবে সামনের বছর হয়তো বা আরও কিছু ত্রুটি চোখে পড়বে, যে না আরও কিছু জিনিস অ্যাড করলে মনে হয় ভালো হতো, তো তখন দেখা যাবে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা। নাজিবা বলছো ভাইয়া গ্রুপে অনেক স্টুডেন্ট, বাট সবাই ক্লাস করে না, ব্যাপার না, সবাই হয়তোবা ক্লাস পরবর্তীতে করে নিচ্ছে, অথবা অন্য কোথাও ক্লাস করছে। যেখানেই ক্লাস করো, আমার কথা ভালোভাবে কোথাও একটা জায়গায় থিতু হয়ে পড়াশোনা করো। ঠিক আছে, এলোমেলো বিক্ষিপ্ত পড়াশোনা করার দরকার নেই, তোমরা যেখানে ক্লাস করছো সেখানেই পড়াশোনা করো, এটাই চাই। ওকে,
তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম লম্বাংশের সাহায্যে কিভাবে আমরা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। তো আশা করি ওই ক্লাসটা যারা যারা করেছো সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি কোথাও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যেই ক্লাসে যে জায়গায় কোয়েশ্চেন থাকবে যে আমি এই জায়গাটা ভাইয়া বুঝি নাই, সেইটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, আচ্ছা, আজকে আমি তাহলে এই মুহূর্তে আমি আর একটা লম্বা সময়ের জন্য আমি তোমাদের আর কমেন্ট কিছু নিচ্ছি না। আমরা এখন আপাতত কিছু জিনিস পড়ি ভাইয়া, এক একটা টপিক পড়ে ভাইয়া তখন তোমাদের কমেন্টগুলো ভাইয়া দেখব। ঠিক আছে, একটা টপিক পড়বো, একটা টপিক পড়ার পর আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই দেখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের পড়ায়। আমাদের আজকের পড়া প্রথম যে টপিক সেটা হচ্ছে একক ভেক্টরের মাধ্যমে প্রকাশিত ভেক্টর সমূহের মান, লব্ধি এবং এদের দিকে একক ভেক্টর, মানে মোট কথা একক ভেক্টর নিয়ে পড়াশোনা। ঠিক আছে, তাহলে একক ভেক্টর নিয়ে যদি পড়াশোনা করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের প্রথম যে টপিকটা থাকবে, আমরা চিনব যে একটা ভেক্টর রাশি, মানে আমরা ভেক্টর রাশি কীভাবে প্রকাশ করতে পারি। তোমরা সবাই মনে রাখবা, ভেক্টর রাশিতে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আমরা এভাবে মনে রাখবো যে আই ক্যাপ, কমা, জে ক্যাপ এবং কে ক্যাপ জড়িত, মানে যে সকল উদ্দীপকে আমরা যখন কোনো একটা সমীকরণ দেখব বা কোনো একটা কিছু দেখব, সেখানে আমরা দেখব যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে, মানে জড়িয়ে আছে, জড়িত। এই রকম ক্ষেত্রকে আমরা বলি ভেক্টর ক্ষেত্র। তাহলে ভেক্টর কাকে বলে? ভেক্টর কিভাবে চিনব? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্র। আরেকটা কথা একটু মনে রাখবা, তাহলে স্কেলার ক্ষেত্র কাকে বলবো? স্কেলার ক্ষেত্র আমরা বলবো আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ থাকবে না, এবং কে ক্যাপ বর্জিত। কে ক্যাপ বর্জিত ক্ষেত্রকে আমরা বলবো স্কেলার ক্ষেত্র, মানে স্কেলার রাশি আর কি, স্কেলার ক্ষেত্র। আচ্ছা, ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র বলে, আর এখানে লিখে রাখবা স্কেলার ক্ষেত্র বলে। এই দুইটা জিনিস আমরা আগে মনে রাখবো। ঠিক আছে, তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যদি থাকে সেটাকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্র, মানে ভেক্টর রাশি। আর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। যেমন উদাহরণ হিসেবে আমি যদি তোমাদেরকে বোঝাই, খেয়াল করো যে আমি তোমাদেরকে বললাম 2x² প্লাস 3x z² প্লাস 4y³ ভাই, এমনি নিলাম র্যান্ডমলি, বাট খেয়াল করো এটা হচ্ছে একটা। আবার আমি তোমাদেরকে বললাম 2x² আই ক্যাপ প্লাস 3x z² জে ক্যাপ প্লাস 4y³ কে ক্যাপ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমাদের প্রথম যেটা লিখেছি এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। কেন? কারণ এখানে আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ নেই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ক্ষেত্র। আর দ্বিতীয়টাতে যেহেতু আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ জড়িয়ে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র। তো আশা করি তোমরা স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র কি সেটা এখন দেখলেই চিনতে পারবা। ওকে, যেমন আমি যদি তোমাদেরকে বলি, ধরো আমি তোমাদেরকে বললাম যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তো এটার বলার অপেক্ষা রাখে না, যেহেতু আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র। ঠিক আছে, তো আশা করি আমরা এখন দেখলেই স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র আমরা দেখলেই চিনতে পারবো। ওকে, প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, পিডিএফ নিয়ে কোনো প্যারা নেই। ক্লাস শেষে ক্যাপশনে যে লাইভ ক্লাসটা আছে ওই ক্যাপশনের মধ্যে আমি পিডিএফটাকে একদম লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ কেউ যদি লিখতে চাও আপাতত লিখে ফেললে ভালো, সাথে সাথে নোটটা করে ফেললে ভালো। বাট যদি মনে করো যে আমি নোট করলে আমি ভাইয়ার কথা বলা এবং নোট করা একসাথে পারি না, সেই ক্ষেত্রে তাকিয়ে থাকো, দেখো, আপাতত পিডিএফ লিখতে হবে না, পরে লিখে নিও। ওকে, পরে পিডিএফটা ডাউনলোড করে নিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এখন আমরা দেখব এই ভেক্টর এই যে লিখলাম 2i ক্যাপ, 3j ক্যাপ, 4k ক্যাপ, এই ভেক্টরগুলো আমরা আসলে কীভাবে প্রকাশ করি। ধরো আমি তোমাদেরকে বললাম যে এ একটি ভেক্টর, ঠিক আছে, এ একটি ভেক্টর। তাহলে এ যদি একটি ভেক্টর হয়, তাহলে এ একটি ভেক্টর হলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এর যে কোনো ভেক্টর রাশি তিনটা দিক থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তিনটা অক্ষ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এ যদি একটি ভেক্টর হয় তাহলে আমরা এটাকে ভেক্টর সাইন এভাবে প্রকাশ করে, মাথার উপর তীর চিহ্ন দিয়ে।
কোনো একটা ইংলিশ লেটারের উপর যদি আমরা তীর চিহ্ন দিই, মানে কোনো একটা বর্ণের উপর আমরা যদি তীর চিহ্ন দিই, তাহলে সেটাকে আমরা বলবো ভেক্টর প্রকাশ। ওকে, তাহলে এ যদি একটি ভেক্টর হয়, তাহলে আমরা এ ভেক্টরটাকে কিভাবে লিখি? লেখার নিয়ম হচ্ছে এ এক্স, মানে এক্স অক্ষ বরাবর এর যে মান সেটা, এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদেরকে আমরা কি বলি? একক ভেক্টর বলি। ঠিক আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপকে আমরা একক ভেক্টর বলি। তারপর এর মান ওয়াই অক্ষ বরাবর হবে। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আমাদের জে ক্যাপ, প্লাস জেড অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টর সেটাকে আমরা বলবো কে ক্যাপ। এখানে আমি পাশে লিখে দিচ্ছি যাতে করে পরে তোমাদের প্যাচ না লাগে। সেটা হচ্ছে আই ক্যাপ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর বরাবর একক একক ভেক্টর ভেক্টর। ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা লিখবা জে ক্যাপ। জে ক্যাপটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ, আমি ডটেড লাইন দিয়ে দিই, বুঝে নিও, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তারপরে হচ্ছে আমাদের কে ক্যাপ। কে ক্যাপটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর একক ভেক্টর। জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি বলবো? কে ক্যাপ বলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আরেকটা কথা একটু মনে রাখবা, সেটা হচ্ছে একক ভেক্টরের মান কত? 1। আরেকটা কথা কি মনে রাখবো আমরা? সেটা মনে রাখবো আই ক্যাপ মান কিভাবে বের করতে হয়? ভেক্টর রাশিকে যদি আমরা মডুলাস করি, মানে দুই পাশে দুইটা টান দিই, তাহলে এটাকে বলে মডুলাস, তাহলে সেটার মান বের হয়। ঠিক আছে, তাহলে আই ভেক্টর মানে কি? এটা একক ভেক্টর, তাহলে আই ভেক্টরকে আমরা যদি মডুলাস করি তাহলে এর মান আসবে 1। ঠিক আছে, আবার আমরা যদি জে ভেক্টরকে আমরা যদি মডুলাস করি তাহলে এটার মানও আসবে আমাদের 1, এবং আমরা যদি কে ভেক্টরটাকে আমরা যদি মডুলাস করে দিই তাহলে এটার মানও কিন্তু আমাদের আসবে 1। তাহলে আমাদের যে একক ভেক্টরগুলো থাকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদের মান কি? এদের মান হচ্ছে আমাদের 1। ঠিক আছে, একক ভেক্টরকে মডুলাস করলে মানে একক ভেক্টরের মান কত? 1। একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে একক ভেক্টর বলে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এটার সাথে তুলনা করার জন্য আমি যদি নিচে যদি আবার লিখি, মনে করো আমি লিখলাম যে এ ভেক্টর সমান, আমি লিখলাম যে এ ভেক্টর সমান হচ্ছে আমাদের 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। হ্যাঁ, আমি লিখলাম, র্যান্ডমলি আমি লিখলাম। তাহলে এখানে বোঝার বিষয়টা কি বলো তো? এখানে বোঝার বিষয় হচ্ছে আমাদের যে 3 লিখলাম, ঠিক আছে, এখানে আমরা যে 3 লিখলাম সেই 3টা আসলে কি? এ এক্স। এখানে এ এক্স এর মান হচ্ছে 3, তারপর আমাদের এ ওয়াই এর মান হচ্ছে আমাদের 4, এবং আমাদের এ জেড এর মান হচ্ছে 5। তার মানে কি বুঝলাম? তার মানে আমি বুঝলাম এক্স অক্ষ বরাবর 3 ঘর যাও, এক্স অক্ষ বরাবর 3 ঘর ডানে যাব, কারণ এক্স অক্ষটা কি? ডান অক্ষের দিকে। আমাদের ঘরটা কীরকম হয়? আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কীরকম হয়? আসলে একটা সমতলের উপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকা যাবে না, ঠিক আছে, এরকম হয় আর কি। তাহলে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তার মানে এক্স এর মান 3 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি 3 ঘর যাব, এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে 3 ঘর যাব, মানে এই দিকে যাব, এক্স অক্ষ বরাবর 3 ঘর, মনে করো এটা 3 ঘর। ওয়াই অক্ষ বরাবর 4, মানে 4 ঘর উপরে উঠবো, 4 ঘর উপরে উঠলাম, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা মনে করো এক্স এর মান 3, এটা হচ্ছে মনে করো ওয়াই এর মান 3, আর জেড এর মান 5। মানে কি? জেড আসলে আমি সমতলে তোমাদের দেখাইতে পারবো না, কারণ 2 ডাইমেনশনালে 3 ডাইমেনশন দেখানো যায় না। জেড হচ্ছে প্লাস আসছে, তার মানে কি? এটা হচ্ছে তোমাদের দিকে, মানে সামনের দিকে, মানে আমার দিকে। আর যদি এটা হচ্ছে সামনের দিকে, মানে আমার দিকে, আর যদি মাইনাস লিখতাম, -5 লিখতাম, তাহলে সেটা কি হইতো? সেটা হচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিন ফুটো করে ভেতরের দিকে চলে যেত। তার মানে এক্স এর মান যদি পজিটিভ আসে সেটা হচ্ছে ডানে, ওয়াই এর মান পজিটিভ লিখছি তার মানে হচ্ছে উপরে, আর জেড এর মান পজিটিভ আসছে তার মানে সেটা হচ্ছে আমাদের সামনে। তাহলে এক্স অক্ষ দিয়ে আমরা ডান বাম বোঝাই, ওয়াই অক্ষ দিয়ে আমরা উপর নিচ বোঝাই, আর জেড অক্ষ দিয়ে আমরা সামনে পেছনে বোঝাই। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ এক্স আসলে 3, এ ওয়াই আসলে 4, এ জেড আসলে 5। আমি যদি আরেকভাবে যদি লিখতে চাই জিনিসটাকে, মনে করো আমি লিখলাম, আবার আমি আরেকভাবে লিখলাম, আমি ধরো লিখলাম বি হচ্ছে একটা ভেক্টর। বি যদি একটা ভেক্টর হয়, আমি মনে করো লিখলাম এর মান হচ্ছে আমাদের 2 আই ক্যাপ, তারপর হচ্ছে -4 জে ক্যাপ, তারপর হচ্ছে আমাদের +5 কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা আসলে কি বলতে পারি? এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখানে আমাদের এক্স অক্ষ বরাবর যে বি এর মান, মানে বি এক্স এর মান হচ্ছে 2, তারপর ওয়াই অক্ষ বরাবর যে বি এর মান বি ওয়াই সেটা হচ্ছে -4, তার জেড অক্ষ বরাবর যে আমাদের বি এর মান বি জেড সেটা হচ্ছে আমাদের 5। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ক্যাপের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মান, জে ক্যাপের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর মান, এবং কে ক্যাপের সাথে আমাদের যে সহগটা থাকবে মানে সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর মান।
তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন যদি আমি তোমাদেরকে বলি, এইটার জন্য আমি যদি তোমাদেরকে বলি যে বি ভেক্টরের মান বের করো, তাহলে এখানে আমাদের বি ভেক্টরের মান কত আসবে? বি ভেক্টরের মান বের করার শর্ত কি? বি ভেক্টরের মান হচ্ছে ভি ভেক্টরটাকে মডুলাস করতে হবে। মডুলাস করলে সেটা তীর চিহ্ন ছাড়া হয়ে যায়। মডুলাস করেছো মানে হয়তো বি ভেক্টরের মান তুমি এইভাবে প্রকাশ করবা, বি ভেক্টর মডুলাস দিয়ে প্রকাশ করবা, হয়তো তুমি পরীক্ষার খাতায় এইভাবে প্রকাশ করবা, অথবা তুমি এইভাবে প্রকাশ করবা, দুইটাই রাইট। মানে হয়তো বি ভেক্টর যদি বি এর উপর যদি তীর চিহ্ন রাখো তাহলে দুই পাশে দুইটা টান দিবা, মডুলাস দিবা, আর না হলে তুমি তীর চিহ্ন ছাড়া বিকে লিখবা, তাহলে সেটার মান কত আসবে? সূত্র হচ্ছে, এটার সূত্র হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স মানে কি? বি এক্স, তাহলে বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। মানে সূত্র হচ্ছে এক্স অক্ষ বরাবর যে মান থাকবে তার স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর যে মানটা থাকবে তার স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর যে মান থাকবে তার স্কোয়ার। আর যদি দেখো যে এমন যদি পাইলাম, মনে করো জেড অক্ষ বরাবর মান 0, তাহলে সেক্ষেত্রে কি 0 স্কোয়ার, সেটা না লিখলেও চলবে। মানে কোনো একটা অক্ষ বরাবর যদি মান যদি 0 পাও তাহলে সেটা না লিখলেও চলবে। তাহলে এটার মান এই অঙ্কের জন্য কত আসবে বলো তো? এটার মান আসবে 2 স্কোয়ার প্লাস বি ওয়াইয়ের মান কত? -4, তাহলে -4 স্কোয়ার প্লাস বি জেডের মান কত? 5 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে আমরা পেয়ে যাব রুট ওভার 4 প্লাস 16 প্লাস 25 অর্থাৎ রুট ওভার 45। তাহলে দেখো আমরা কিন্তু একটা ম্যাথই করে ফেললাম, তাই না? যে আমাকে বললো যে ভি ভেক্টরের ভেক্টর প্রকাশটা দেওয়া ছিল। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের ভেক্টর প্রকাশ, খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে ভেক্টর প্রকাশ, ভেক্টর রূপ। আমাদেরকে ভেক্টর রূপ দেওয়া ছিল, তাহলে ভেক্টর রূপ থেকে আমরা কি করলাম? ভেক্টরটার মান বের করে ফেললাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় যদি ভেক্টর রূপ দেওয়া থাকে সেখান থেকে আমরা ভেক্টরের মান বের করতে পারবো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আরও একটা জিনিস করে দেখাই যাতে করে হচ্ছে তোমাদের জিনিসটা আর একটু রিয়েলাইজেশনটা যাতে আর একটু ভালো হয়। যেমন আমি তোমাদেরকে বললাম এ ভেক্টর সমান আমি তোমাদেরকে বললাম 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। ঠিক আছে, এবং আমি বললাম আরও একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে আমি বললাম বি ভেক্টর। তাহলে বি ভেক্টর সমান আমি তোমাদেরকে বললাম 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, আমি তোমাদেরকে এরকম বললাম, বলে আমি তোমাদেরকে 3টা ম্যাথ দিলাম। এক নাম্বার ম্যাথ হচ্ছে আমি ধরো তোমাদেরকে বললাম যে এ ভেক্টরের মডুলাস কত, মানে এ ভেক্টরের মান কত, সেটা আমি তোমাদেরকে বের করতে বললাম। তারপর আমি তোমাদেরকে 2 নাম্বার ম্যাথ বললাম, 2 নাম্বার ম্যাথে আমি তোমাদেরকে বললাম ভি ভেক্টরের মান কত, সেটা আমি তোমাদেরকে বের করতে বললাম। 3 নাম্বার ম্যাথে আমি তোমাদেরকে বললাম যে এদের লব্ধি কত, ভেক্টর দ্বয়ের লব্ধি আর কত, লব্ধি আর ইকুয়াল টু হোয়াট। লব্ধিটা এখন আমরা বের করা শিখি নাই, এই ম্যাথটার মাধ্যমে আমরা লব্ধি বের করাটা শিখে ফেলবো। তাহলে চলো আমরা ধাপে ধাপে 3টা ম্যাথই করে ফেলি। আমরা 1 নাম্বার ম্যাথটা দেখি। 1 নাম্বার ম্যাথ কি বলছে? এ ভেক্টরের মান বের করো। তাহলে এ ভেক্টর মডুলাস মান মানে কি বলো তো? রুট ওভার এর আই ক্যাপে কত? 5, এই যে দেখো আই ক্যাপ কত? 5, তাহলে 5 স্কোয়ার প্লাস জে ক্যাপ কত? 4, তার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস কে ক্যাপ কত? -7, মাইনাস সহ দিতে হবে, তাহলে -7 স্কোয়ার। ঠিক আছে, তো আশা করি আর ঝামেলা হওয়ার কথা না, এখন থেকে তোমরা ভেক্টর রূপ দেওয়া থাকলে সেটার মান বের করতে পারবা। তাহলে এটার মান কত আসবে? এটার মান আসবে রুট ওভার 25 প্লাস 16 প্লাস 49। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব ভেক্টরের ম্যাথে রুট আকারে রেখে দিবা, এটাকে দশমিকে নেওয়ার দরকার নেই। যদি পূর্ণ সংখ্যা আসে ভালো, না হলে দশমিকে নেওয়ার দরকার নেই। যেমন এই ম্যাথটার আনসার কত আসবে? রুট ওভার 41 আর 49 90। তো 90কে যদি রুট করো আনসারটা কি আসে? দশমিকে চলে আসে, তো রাখার দরকার নেই, রুট ওভার 90 রেখে দাও। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ শেষ। এখন আসো দ্বিতীয় ম্যাথে কি বলেছে আমাদেরকে? দ্বিতীয় ম্যাথে বলেছে ভি ভেক্টর মডুলাস কত। তাহলে ভি ভেক্টর মডুলাসটা তোমরা পারবা, নিজেরাই পারবা, তো আমি ভাই করে দিচ্ছি। প্রথমটা কত? 2, তাহলে 2 স্কোয়ার প্লাস জে ক্যাপ কত? মাইনাস জে ক্যাপ মানে কি? -1, জে সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস কে সহগ কত? 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আসবে আমাদের রুট ওভার 14। তো আশা করি তোমরা এখন থেকে এ ভেক্টর মানে কোনো একটা ভেক্টরের যদি রূপান্তর করা থাকে জিনিস, সেটাকে মানটা তোমরা বের করতে পারবে। ফাইনালি আসো লব্ধি কত। লব্ধির ব্যাপারটা কি জানো? লব্ধির ব্যাপারটা হচ্ছে যতগুলো ভেক্টর থাকবে সবগুলো ভেক্টরের যোগফল, সবগুলো ভেক্টরের যোগ। তাহলে এখানে লব্ধি আর সমান কি আসবে? আমরা প্রথমে আমাকে বলছে লব্ধি আর বের করো। দেখো আমার এখানে কিন্তু প্রশ্নে আর এর উপর ভেক্টর চিহ্ন নাই, তার মানে ভেক্টর চিহ্ন নাই মানে কি? মান বের করতে বলছে, তাই না? লব্ধি আর যদি ভেক্টর থাকতো এরকম তাহলে আমরা শুধু ভেক্টর আকারে রেখে দিতাম, বাট এখন কিন্তু আমি কিন্তু ভেক্টর চিহ্নটা দেই নাই। তার মানে আমরা প্রথমে আর ভেক্টর বের করব, তারপর সেটাকে মডুলাস করব, মানে রুট ওভারের ভেতরে নিয়ে যাব। ওকে, তাহলে প্রথমে লব্ধি আর ভেক্টর সমান কি বললাম? যতগুলো ভেক্টর সবগুলো ভেক্টরের যোগফল হচ্ছে লব্ধির মান। তাহলে এ ভেক্টর প্লাস
বি ভেক্টর। এখন আসো এ ভেক্টরের মান কত লিখেছিলাম ভাইয়া? এ ভেক্টরের মান লিখেছিলাম 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। তাহলে লিখি 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টরের মান। প্লাস ভি ভেক্টরের মান কত লিখেছিলাম? 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হচ্ছে আমাদের বি ভেক্টরের মান। এখন কি করবা জানো? বাংলা যোগ মারা দিবা, মানে হচ্ছে নর্মালি তোমরা যেভাবে যোগ করো সেইটা। ওকে, তাহলে দেখো আই ক্যাপ যোগ করবা, খেয়াল করো প্রথমটাতে আছে 5i ক্যাপ, পরেরটা হচ্ছে 2i ক্যাপ, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7i ক্যাপ। তারপর দেখো জে ক্যাপ করবা, প্রথমটাতে আছে 4j ক্যাপ, পরে আছে মাইনাস j ক্যাপ, তাহলে কি হবে? প্লাসের 3j ক্যাপ, 4 থেকে 1 বিয়োগ করলে 3। তারপর দেখো মাইনাস 7k প্লাস 3k, তার মানে মাইনাসের 4k ক্যাপ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম লব্ধি। তাহলে আশা করি লব্ধি বের করতে হয় কীভাবে সেটাও তোমরা শিখে ফেলেছো। যদি দুটি ভেক্টরকে যদি ভেক্টর আকারে যদি দেওয়া থাকে, মানে এ ভেক্টর এবং ভি ভেক্টর, তাহলে তাদের লব্ধি কী হবে? তাদের যোগফলের সমান। ওকে, তাহলে সুতরাং লব্ধির মানটা তাহলে কত হবে? আর ভেক্টর মডুলাস, যেটা সমান হচ্ছে আর, যেটা আমাদের বের করতে বলেছে, সেটা হবে √7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটার মান কত আসতেছে আমাদের? √7 স্কোয়ার মানে 49, এটা হচ্ছে 9 প্লাস 16, তাহলে আনসারটা কত আসবে? √74। তাহলে আমাদের আনসার আসবে √74। তাহলে আশা করি আমরা সবাই ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করতে হয় এবং একটা ভেক্টরকে প্রকাশ করলে আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ মানে যে একক ভেক্টর, এবং একক ভেক্টরকে মডুলাস করলে একক ভেক্টরের মান কত আসে? 1, এবং কিভাবে লব্ধি বের করতে হয়, এই বিষয়ক যত কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমি আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এতটুক পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট একটু জানাও, তারপর আমি পরবর্তী জায়গায় যাচ্ছি। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ওকে, তো আমি দেখতে পাচ্ছি অলরেডি রোজা চলে আসছে। আচ্ছা, নাজিবা বোধহয় বলছিল প্রথমটা স্কেলার, দ্বিতীয়টা ভেক্টর। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, ভেক্টর ঠিক আছে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি রিমু বলছো আসছি, প্রীতি বলছো আমরা কই ভাইয়া, আমরা করি ভাইয়া, বি আমরা করি ভাইয়া। আচ্ছা, আমি তোমাদেরকে আগেই বলেছি ভাইয়া যখন মানে করা যখন শুরু করি আসলে আমি আসলে পুরো মনোযোগটা আমি আসলে পড়াই দিতে চাই, এই কারণে হচ্ছে আমি তোমাদের কমেন্ট অনেক সময় খেয়াল করি না, এটার জন্য দুঃখিত। তারপর অন্তর আসছো, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াবেন? অন্তর ভাইয়া আমি হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি ছাড়া কিছু পারি না পড়াইতে আসলে, এই জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রীতি বলছো জি বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মার্জিয়া বলছো ইয়েস টিচার বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা পরের টপিকটাতে যাই। তাহলে পরে আমাদের যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা একক ভেক্টর কিভাবে বের করব। পরে মানে একক ভেক্টরের মধ্যেই এখন আমরা আছি, আমরা একক ভেক্টর কিভাবে বের করব। তো চলো আমরা আগে একটু সূত্র শিখে ফেলি। হ্যাঁ, আমাদের ফর্মুলাটা একটু শিখে ফেলি। একক ভেক্টর, একক ভেক্টর, হ্যাঁ একক ভেক্টর। এই অধ্যায়টাতে কি হয় জানো? আমরা যখন পড়ি তখন আমরা খুব বুঝি, কিন্তু এই অধ্যায়টা বারবার যখন রিভাইজ না দিই তখন আমরা ভুলে যাই, কারণ এই অধ্যায়ে অনেক বেশি সূত্র, তো বারবার তোমাদেরকে পরে পড়তে হবে। ঠিক আছে, একক ভেক্টরকে আমরা প্রকাশ করি ইটা ক্যাপ দিয়ে। ইটা ক্যাপ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইটা, আর উপরে যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাপ, তাহলে ইটা ক্যাপ। ঠিক আছে, একক ভেক্টর মানে ইটা ক্যাপ। একক ভেক্টর কীভাবে বের করতে হয়? তোমাকে একটা ভেক্টর রূপ দেওয়া থাকবে অবশ্যই। ধরো তোমাকে এ ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টর, উপরে তুমি সেটার ভেক্টর মানটা বসাবা, ভেক্টর বসাবা, নিচে তার মডুলাস বসাবা, যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। ঠিক আছে, তাহলে চলো এটা একটা ম্যাথ করে ফেলি। এটা হচ্ছে ফর্মুলা, একক ভেক্টরের ফর্মুলা। আমরা ধরো একটা ম্যাথ করে ফেলি। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি। দেখো লেখো এ ভেক্টর সমান, যদি আমাদের আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ হয়, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, এ ভেক্টর সমান যদি আমাদের আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ হয়, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এটার একক ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথম কাজ কি, এ ভেক্টর তো দেওয়াই আছে, তো আমরা জানি, আমি লিখি উত্তর লিখলাম। দেখো আমরা জানি ইটা ক্যাপ একক ভেক্টর ইটা ক্যাপ সমান যে ভেক্টরটা দেওয়া থাকবে সেটা
আর নিচে হচ্ছে তার মান, মডুলাস। ওকে, আচ্ছা, তাহলে সমান দিয়ে আমরা এখন খেয়াল করো, আমরা লিখব উপর হচ্ছে ভেক্টরটা ভেক্টর আকারে লিখব আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, উপরে এটা লিখব। আর নিচে দেখো যেহেতু বলছে মডুলাস, মডুলাস মানে কি রুট ওভার করতে হয়, তাহলে এ ভেক্টর মডুলাসের মানটা কত আসবে? আই ক্যাপ মানে কি 1 স্কোয়ার প্লাস জে ক্যাপ কি 3 স্কোয়ার প্লাস কে ক্যাপ কি -4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এখন আনসারটা বসাই দিলেই হবে। তাহলে দেখো এটার মান কত আসতেছে, উপরে হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস 4k ক্যাপ, আর নিচে হচ্ছে আমাদের আসতেছে 1 আর 9 10 10 আর 16 26, নিচে আসতেছে আমাদের 26। তাহলে এটাই হচ্ছে আমাদের একক ভেক্টরের মান, আনসার চলে আসছে। একক ভেক্টরটা হচ্ছে আমাদের এত। ঠিক আছে, তো এটাকে তোমরা চাইলে একটু ডিজাইন করে লিখতে পারো, ইকুয়াল টু দিয়ে লিখতে পারো এরকম 1/√26 আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, মানে ফাইনালি এভাবে লিখে দিলেই হবে। এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। তো আমি তোমাদের জন্য একটু ছোট করে দিচ্ছি, এটা একটু দেখো, এটা দেখো, কারণ এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, সেটা হচ্ছে তোমরা নিজেরা করবা। এটা আপাতত দেখো, তারপর আমি তোমাদেরকে একটা ম্যাথ করতে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ওকে, এরপর আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ওকে, এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা তোমরা এখন নিজেরা করো। ওকে, নিজেরা করো, এটার একক ভেক্টর বের করো। করো, দেখো আমি তোমাদেরকে বললাম যে পি ভেক্টর সমান যদি আমাদের 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ হলে একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, পি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ হলে একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, তো করো, এটা হচ্ছে তোমরা করো, করে হচ্ছে আমাকে জানাও যে এটার আনসার কত আসবে। ঠিক আছে, এটার আনসার কত আসে সেটা হচ্ছে আমাকে জানাও। ঠিক আছে, এটার আনসারটা কত আসে আমাকে জানাও। এটা আনসার কত আসে আমাকে জানাও। পরদেশে যাও রে ফিরে বলিও আমার পরদেশে রে, পরদেশে যাও রে ফিরে বলিও আমার পরদেশে পরদেশে। ম্যাথটার আনসার করে আমাকে দ্রুত জানাও, দেখি সবার আগে কে পারো। ম্যাথের আনসার সবাই দ্রুত জানাও, ভাইয়ার 1 মিনিট সময় দিব, এর মধ্যে না করতে পারলে আমি করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা রোজা বলছো করছো, টাইপ করে বলো আমাকে কত আসছে। ক্যাপ দেওয়ার দরকার নাই, মানে আনসারটা কত আসছে সেটা আমাকে একটু টাইপ করে একটু বলে দাও যে কত আসছে আনসারটা। টাইপ করে আনসারটা বলে দাও যে আনসারটা কত আসছে।
আচ্ছা, রোজা বলছো আনসার কিবোর্ডে টাইপ করতে পারছো না। ঠিক আছে, ভালো কথা। আমি তাহলে আনসারটা করি, দেখো তো আমারটার সাথে মিলিয়ে তোমরা পারো হচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, প্রীতি বলছো তুমিও করেছো। আচ্ছা দেখি, দেখো এখানে আমরা কি জানি, আমরা জানি ইটা ক্যাপ, আমরা জানি ইটা ক্যাপ সমান কি হবে, পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মডুলাস। ঠিক আছে, তাহলে পি ভেক্টর কত আসবে, পি ভেক্টর আমার যা ছিল তাই, 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর পি ভেক্টর মডুলাস কী হবে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাসের 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে সমান কত আসছে, 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর নিচে এটাকে রুট করলে কত আসে, 2 দুগুণে 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, 4 আর 16 20, আর 36 56, রুট ওভার 56 আসবে। তাহলে এটাই আনসার। আমরা একটু সুন্দর করে লিখলে এটা এইভাবে লিখতে পারি, 1/√56 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এইটা যাদের আসছে তাদের সবার আনসার সঠিক হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটার আনসার যাদের আসছে তারা সবাই সঠিক। আর যদি কারো যদি এটা আনসার না এসে থাকে তাহলে এখন এটা ঠিক করে নাও। ওকে, এটা ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই টপিকটা আমাদের শেষ হয়ে গেল, আমাদের এই টপিকটা শেষ। আমি তোর ক্লাসে না, এরকম কিছু বলে নাই, টাইম বলে নাই। আচ্ছা আমি ক্লাসে আম্মু কথা বললে তো সবাই ইয়া করতেছে। ঠিক আছে, এরকম কিছু বলে নাই, না আমি শুনিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে আমরা তাহলে আমাদের পরেরটা আমরা দেখি, আমরা পরের টপিকটা দেখি, ভেক্টর স্কেলার বা ডট গুণন। হ্যাঁ, ভেক্টরের স্কেলার বা ডট গুণন, ভেক্টরের স্কেলার বা ডট গুণন আমরা যদি দেখি, আমাদের নতুন টপিক এটা। ঠিক আছে, ভেক্টরের স্কেলার বা ডট গুণন। তাহলে ডট গুণন আসলে কি, ডট গুণন আসলে কি সেটা আমি একটু দেখেই তোমাদেরকে। ডট গুণনের জন্য আমাদের ফর্মুলা আসলে কি কি লাগবে সেটা আগে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ডট গুণন মানে দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণ করতে হবে, দুটো ভেক্টর রাশির মধ্যে ডট গুণন করতে হবে। এক নাম্বার, এক হচ্ছে আমাদের মনে করো দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের বি ভেক্টর। একটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আরেকটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করতে হবে। ডট গুণন মানে কি, এদের মধ্যে এই যে ডট দিয়ে দিবা, ডট গুণন। কথা বোঝা গেছে? তো দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করলে তাদের মান কত আসে, সূত্র হচ্ছে এ বি কস থিটা। ডট গুণন করলে সূত্র কি, এ বি কস থিটা। ঠিক আছে, থিটা কি, থিটা হচ্ছে তোমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে অথবা থিটাটাই বের করতে বলবে। ঠিক আছে, দুটি ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন মনে রাখবা, ভেক্টরের স্কেলার বা ডট গুণন। ডট গুণন বললে ডট গুণনের সূত্র হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণন হচ্ছে তাদের মানের গুণফল এবং কস থিটার গুণফলের সমান। দেখো এ ভেক্টরের মান কি এ, বি ভেক্টরের মান কত বি এবং কস থিটা, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা। তারপর আরেকটা ফর্মুলা কিভাবে আসতে পারে, যদি ভেক্টরগুলোকে, এটা কিভাবে, প্রথম ফর্মুলাটা কিভাবে আমি পাশে লিখে দিই। প্রথম ফর্মুলাটা হচ্ছে যদি 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 ভেক্টরদ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে ডট গুণ করব। ভেক্টরদ্বয়ের মান, মান মানে কি, এ বি আকারে দেওয়া থাকবে, মানে ভেক্টর আকারে দেওয়া থাকবে না, মানে উপরে তীর চিহ্ন থাকবে না। যদি ভেক্টরদ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, যদি ভেক্টরদ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকে, যদি ভেক্টরদ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে আমাদের আনসারটা কত আসবে, তাহলে এটা হবে আমাদের এ ডট বি সমান এ বি কস থিটা। যদি ভেক্টরদ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে এটা হবে আমাদের এ ডট বি সমান এ বি কস থিটা। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা কি করব, তারপর আমরা লিখব যদি আমাদের এরকম হয় জিনিসটা, যদি এরকম হয় জিনিসটা যে ভেক্টরদ্বয়ের ভেক্টর রূপ আকারে দেওয়া আছে, যদি ভেক্টরদ্বয়ের ভেক্টর রূপে দেয়া থাকে, ভেক্টর রূপে মানে কি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এরকম যদি থাকে, যদি ভেক্টরদ্বয়ের ভেক্টর রূপে দেয়া থাকে, ভেক্টর রূপে দেয়া থাকে
ভেক্টর রূপে দেয়া থাকলে তখন আমাদের আসলে জিনিসটা কীরকম হবে, তখন আমাদের জিনিসটা কীরকম হবে সেটা আমি তোমাদেরকে একটু নিচে দেখাই, তাহলে আমাদের একটু ডিটেলসে লিখতে সুবিধা হবে। ভেক্টর রূপে দেওয়া আছে মানে কি, মনে করো এটাকে দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এটার সাথে আমরা কি করব, এটার সাথে আমরা ডট গুণ করব, কাকে ডট গুণ করব বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ঠিক আছে, ডট গুণ করব। আচ্ছা, এখন ডট গুণ করলে আসলে কি হয় সেটা একটু খেয়াল করো। ডট গুণ মানে কি জানো, ডট গুণ মানে হচ্ছে দুইজনের আই ক্যাপ গুণ করব, দুইজনের জে ক্যাপ গুণ করব, দুইজনেরই কে ক্যাপ গুণ করব। তাহলে আমরা এ এক্স আই ক্যাপ এটার সাথে আমরা ডট গুণ করব বি এক্স আই ক্যাপ, এটার ডট গুণ করব। ঠিক আছে, তারপর আবার এ ওয়াই জে ক্যাপ এটার সাথে আমি ডট গুণ করব বি ওয়াই জে ক্যাপের, ডট গুণ করব। তারপর আবার এ জেড কে ক্যাপ এটার সাথে আমি ডট গুণ করব বি জেড কে ক্যাপ, এটার আমি ডট গুণ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি এরকম যদি হয় তাহলে ডট গুণ করার মানে কি, আমি বলছি দুটা ডট গুণ মানে কি এ বি কস থিটা হবে। তাহলে এটা হবে আমাদের প্রথমটার ক্ষেত্রে হবে এ এক্স বি এক্স কস থিটা হবে, কস থিটা হবে। আচ্ছা, কস থিটার ব্যাপারটা একটু বোঝো। এ এক্স বি এক্স তো আছে, আর দুইটা ভেক্টর কি, দুইটা ভেক্টর হচ্ছে আই ক্যাপ এবং আই ক্যাপ, আই ক্যাপ এবং আই ক্যাপ, এরা হচ্ছে দুইটা একক ভেক্টর। আর এ এক্স বি এক্স তো হচ্ছে নর্মালি মান। তাহলে দুটি যদি আই ক্যাপ যদি একক ভেক্টর হয় তাহলে এদের ডট গুণ কীরকম হবে, আই ক্যাপ মডুলাস ডট আই ক্যাপ মডুলাস ইন্টু কস থিটা, কস থিটা এরকম আসবে। আবার আবার খেয়াল করো এ ওয়াই বি ওয়াই লিখলাম, তাহলে এখানে কি আসবে জে ক্যাপ, জে ক্যাপ এটা কিন্তু ডট না, এটা হচ্ছে ইন্টু দিচ্ছি, হ্যাঁ এটা ডট না, জে ক্যাপ কস থিটা, কস থিটা প্লাস আবার এ জেড বি জেড এটা হচ্ছে আমাদের কে ক্যাপ মডুলাস, কে ক্যাপ মডুলাস কস থিটা। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো, প্রথমে আমি লিখব এ এক্স বি এক্স। এখন বুঝো আই ক্যাপ আই ক্যাপের মডুলাসের মান কত 1, আই ক্যাপকে মডুলাস করলে কত হয় 1, এটা আমরা একটু আগে দেখছি, ইন্টু আবার আরেকটা আই ক্যাপ সেটার মডুলাসের মান করলে কত হয় 1 ইন্টু। আচ্ছা এখন বলো আই ক্যাপ দুইটা আই ক্যাপের মধ্যবর্তী কোণ কত, দেখো আই ক্যাপ মানে কি এক অক্ষ বরাবর, তাহলে একটা আই ক্যাপ এক অক্ষ বরাবর, আবার আরেকটা আই ক্যাপও কি এক অক্ষ বরাবর, দুইটা একই দিকে। দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয় 0 ডিগ্রি। তাহলে এখানে একটা কথা তোমরা একটু মনে রাখবা যে সমমুখী মানে একই রকম ভেক্টর যদি হয়, একই ধরনের ভেক্টর মানে দুইটাই আই ক্যাপ বা দুইটাই জে ক্যাপ বা দুইটাই কে ক্যাপ, দুটি ভেক্টর যদি একই টাইপের হয় তাহলে তাদের ডট গুণফলের জন্য আমাদের যে থিটা সেই থিটাটা হচ্ছে 0 ডিগ্রি হয়। তাহলে এখানে একটা কথা আমরা একটু নোট আকারে একটু লিখব, আমি এখানে একটু লিখে রাখছি যে দুটি ভেক্টর একই দিকে হলে মানে দুইটি এক অক্ষ বরাবর আই ক্যাপ দুটি ভেক্টর একই দিকে হলে, যেমন এটা উদাহরণ হিসেবে লিখতে পারো আই ক্যাপ ও আই ক্যাপ, তারপর হচ্ছে জে ক্যাপ ও জে ক্যাপ মানে বোঝার সুবিধার্থে, আর আরেকটা কি আরেকটা হচ্ছে কে ক্যাপ ও কে ক্যাপ মানে দুইটাই যদি আই ক্যাপ হয় অথবা দুইটাই যদি জে ক্যাপ হয় অথবা দুইটাই যদি কে ক্যাপ হয়, সেই ক্ষেত্রে থিটার মান হবে 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে থিটার মান হবে 0 ডিগ্রি, কারণ কি দুইটা একই দিকে, দুটা একই দিকে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি cos 0 ডিগ্রি, এই জায়গাতে এসে আমরা লিখতে পারি ইন্টু cos 0 ডিগ্রি। ঠিক আছে, প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ কত 1 মডুলাস করলে, আরেকটা জে ক্যাপ 1 মডুলাস করলে cos 0 ডিগ্রি, প্লাস এ জেড বি জেড 1 ইন্টু cos 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমান দিয়ে আমরা কি লিখব, খেয়াল করে দেখো এ এক্স বি এক্স cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে খেয়াল করো সব যদি 1 হয় এই যে ব্র্যাকেটের ভেতরে যা আছে এটার মান কত, এই পুরাটার মান কত 1, তাহলে 1 কে এক্স বি এক্স দিয়ে গুণ করলে কত আসবে এক্স বি এক্স আসবে। আবার দেখো এই পুরাটার মান কত 1, তাহলে এ ওয়াই বি ওয়াই আসবে, আবার এই পুরাটার মান কত 1, তার মানে এ জেড বি জেড আসবে, অর্থাৎ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি আসলে কি পেলাম, আমরা পেলাম যে দুটি ভেক্টরকে যদি আমরা ভেক্টর রূপে যদি দেওয়া থাকে উদ্দীপকে, তাহলে আমাদের সূত্রটা হবে এ এক্স বি এক্স প্লাস
এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা হচ্ছে আমাদের ফাইনালি সূত্র। তাহলে আমরা দুইটা সূত্র পেলাম। একটা সূত্র কি, যদি দুটি ভেক্টরের মান দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে এ ডট বি সমান এ বি কস থিটা। আর যদি এরকম ভেক্টর আকারে যদি প্রকাশ করা থাকে তাহলে এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তো আশা করি এটাও হচ্ছে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর আমরা যদি আরও যদি কিছু যদি ফর্মুলা দিকে যদি তাকাই, যদিও আমার আসলে এখানে আর জায়গা হচ্ছে না, এখানে আমি আসলে এটা ডিটেলসে করাইতে গিয়ে, আচ্ছা আমি আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, ওটাই ভালো হবে। আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি আমি, পরে হচ্ছে ওটা ইনক্লুড করে দিব, ওটার সাথে অ্যাড করে দিব। ওকে, আচ্ছা এখানে একটা স্লাইড নিয়ে নিই, এটা আমি ইনক্লুড করে দিব। আচ্ছা তারপরে দেখো, তারপরে আর কি কি আসতে পারে। মনে করো তোমাকে বললো একজন একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপ বের করতে বললো। ওটা কত নাম্বার ছিল? ওটা ছিল আমাদের 2 নাম্বার সূত্র। এখন আসো 3 নাম্বার সূত্র, মানে স্কেলার গুণের 3 নাম্বার সূত্র বা ডট গুণ ফলে 3 নাম্বার সূত্র। এটা হচ্ছে 3 নাম্বার সূত্র হচ্ছে একজনের উপর আরেকজনের অভিক্ষেপ, একজনের উপর আরেকজনের অভিক্ষেপ। মনে করো তোমাকে আমি বললাম যে এ ডট বি, এটা তো জানি আমরা এখন না, এ ডট বি সমান এ বি কস থিটা, এটা তো এখন আমরা জানি তাই না, এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এ ডট বি সমান যদি এ বি কস থিটা হয়, এ ডট বি সমান যদি এ বি কস থিটা হয়, তাহলে আমরা একটা জিনিস কি লিখতে পারি জানো, সেটা আমি একটু তোমাদেরকে বলছি। আমি যদি এ কস থিটা লিখি, মনে করো এদিক ওদিক করে আমি লিখলাম, বা এ কস থিটা, এ কস থিটা, এ কস থিটা মানে কি, এ কস থিটা মানে হচ্ছে যে এখান থেকে এ নিলাম, এখান থেকে কস থিটা নিলাম। তাহলে এ কস থিটা সমান আমরা আসলে কি লিখতে পারি, এ কস থিটা সমান আমরা লিখতে পারি উপরে এ ডট বি, নিচে হচ্ছে বি। এটা কি জানো, এটা কি জানো, এটা হচ্ছে বি এর উপর এর অভিক্ষেপের সূত্র। বি এর উপর এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ, মানে ভি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। তোমাকে যদি বলে বি এর উপর এর অভিক্ষেপ বের করো, তাহলে একটা কন্ডিশন কি এখানে বুঝতে পারতেছো, এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ, এ, যার অভিক্ষেপ তার হবে কস থিটা। এই যে দেখো এ কস থিটা, তাহলে এখানে একটু লিখে রাখবো আমরা, যার অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কস থিটা হবে, ঠিক আছে। আর বিটা কি, যার উপর পড়ার কথা, যার উপর সে বসবে নিচে, ঠিক আছে। একইভাবে আমি যদি তোমাদেরকে যদি বলি, তাহলে লিখো যে বি এর উপর বি এর অভিক্ষেপ কত হবে, এ এর উপর বি এর অভিক্ষেপ কত হবে, বি এর অভিক্ষেপ কত হবে। তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াবে বলো তো, কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ। তাহলে এটা সমান আমরা আসলে কি লিখবো, বি এর অভিক্ষেপ মানে কি, আমরা কি লিখবো এখানে, বি কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা। আর কার উপর, এ এর উপর, তার মানে এ নিচে চলে যাবে, এটা হবে এ ডট বি। তো আশা করি এই দুইটা সূত্র তোমরা বুঝতে পেরেছো। একটা সূত্র হচ্ছে আমাদের এটা, এটা, আরেকটা সূত্র হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের যদি একজনের উপর আরেকজনের অভিক্ষেপ যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডট গুণ ফলের সূত্রটা লাগবে, ঠিক আছে। বি এর উপর এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ বলবে তার কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা। তাহলে প্রথমটাতে দেখো এ এর অভিক্ষেপ, তাহলে এ কস থিটা সমান এ ডট বি বাই বি। আবার পরেরটা বলছে বি এর অভিক্ষেপ, তার মানে বি কস থিটা সমান এ ডট বি বাই এ, ঠিক আছে। একইভাবে আমি যদি তোমাদেরকে যদি বলি, আরেকটা জিনিস যদি আমি যদি বলি যে আমাদের ধরো আমি তোমাদেরকে বললাম যে পি ভেক্টরের উপর পি এর উপর কিউ এর অভিক্ষেপ কত, কিউ এর অভিক্ষেপ কত। তাহলে এটাকে আমরা তখন কিভাবে লিখব, কিউ এর অভিক্ষেপ, এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা বের করব এইভাবে যে আমাদের কার অভিক্ষেপ, কিউ, যার অভিক্ষেপ তার কস থিটা, তাহলে কিউ কস থিটা সমান পি ডট কিউ ডিভাইডেড বাই পি, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার আমি যদি বলি উল্টা কথা, যদি বলি কিউ ভেক্টরের উপর পি এর অভিক্ষেপ, পি এর অভিক্ষেপ, তাহলে সেটা কত হবে, পি কস থিটা সমান পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। ওকে,
তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পেরেছো। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে আরেকটা জিনিস লাগবে 4 নাম্বার সূত্র, সেটা লিখে রাখো। সেটা হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল ব্যবহার করে আরেকটা জিনিস করা যায়, মধ্যবর্তী কোণ বের করা যায়। মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ডট গুণন ব্যবহার করব। তো মধ্যবর্তী কোণ কি অলরেডি তো আমরা জানি, তাই না, থিটা। তো আমরা পড়েছি এ ডট বি সমান এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা বের করতে পারবো। তাহলে খেয়াল করো তো কস থিটা সমান কী হবে, উপরে চলে যাবে এ ডট বি, নিচে চলে যাবে এ বি, নিচে চলে যাবে এ বি। তাহলে এখান থেকে আমরা লিখব সুতরাং থিটা সমান কস, এদিকে আসলে হবে কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। কেন আচ্ছা, এখন দেখো তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। হ্যাঁ, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেখো তো এই যে স্কেলার গুণফল বা ডট গুণফল থেকে আমরা তাহলে কি কি পেলাম বলো। স্কেলার গুণফল বা ডট গুণফল থেকে তাহলে আমরা কি কি পেলাম, আমি যদি দেখি আমরা আমাদের একদম আদি সূত্র কি, এ ডট বি সমান এ বি কস থিটা, এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে আমরা এই সূত্রটা আমরা মনে রাখবো, এ ডট বি সমান এ বি কস থিটা। তারপর আমরা কি মনে রাখবো, তারপর আমরা মনে রাখবো এ ডট বি যদি ভেক্টর রূপে যদি দেয়া থাকে তাহলে আমাদের সূত্রটা হবে এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম যদি আমাদেরকে একজনের উপর আরেকজনের অভিক্ষেপ বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা সহজেই একজনের উপর আরেকজনের অভিক্ষেপ বের করতে পারবো, ঠিক আছে। এবং মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললেও কিন্তু আমরা এ ডট বি সমান এ বি কস থিটা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। তো সূত্রগুলো সবাই ঠিকঠাক মতো লিখতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু দ্রুত জানাও। তারপর আমরা কয়েকটা ম্যাথ করব, তারপর আমরা 2 থেকে 3টা ম্যাথ করব, ঠিক আছে। সূত্রটা সবাই ঠিক মতো লিখতে পেরেছো কিনা সেটা হচ্ছে ভাইয়াকে একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও। সূত্রটা তোমরা ঠিক মতো লিখতে পেরেছো কিনা আমাকে জানাও, সূত্রটা লিখতে পেরেছো কিনা ঠিক মতো, ঠিক আছে, আমাকে একটু জানাও, দ্রুত জানাও সূত্রটা তোমরা ঠিক মতো লিখতে পেরেছো কিনা, সবগুলো সূত্র লেখা হয়েছে কিনা, সবগুলো সূত্র লেখা হয়েছে কিনা, কারণ এখন আমরা ম্যাথ করব। ওকে, ঠিক আছে, প্রীতি বলছো লিখছো, ঠিক আছে, ওকে। যদি লিখে থাকো, সবাই যদি লিখে থাকো তাহলে চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। ম্যাথগুলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ম্যাথগুলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার ম্যাথ, এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে কি বের করতে বলছে, থিটা বের করতে বলছে, থিটা বের করতে বলছে। তাহলে থিটা বের করতে বলছে মানে কি, কোন সূত্র, এই যে 4 নাম্বার এই সূত্র, থিটা সমান এই যে এটা কস ইনভার্স, থিটা সমান কস ইনভার্স এ ডট বি বাই এ বি, থিটা সমান কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তাহলে দেখো আমাদের প্রশ্নে কিন্তু এ এবং বি দেওয়াই আছে, তাহলে কষ্ট করে আমাদেরকে জাস্ট কী করতে হবে, এ এবং বি বের করে ফেলতে হবে, মানে এদের মডুলাস করে ফেলতে হবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখব, এখানে এখানে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, ঠিক আছে। আর বি ভেক্টর সমান 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তাহলে সুতরাং আমরা বলতে পারি এ ভেক্টর মডুলাস, কারণ আমার এ লাগবে, তো এ লাগবে না, এ লাগবে। তাহলে এ ভেক্টর মডুলাস মানে কি, এ সমান কত আসবে, আই ক্যাপ মানে কি 1 স্কোয়ার, 2 জে তার মানে 2 স্কোয়ার, 3 কে তার মানে 3 স্কোয়ার, হিসাব করলে এটা আসবে √14। তারপর বি ভেক্টর মডুলাস, তার মানে আমরা বি বের করব। তাহলে বি সমান আমাদের কত আসবে, বি সমান আমাদের আসবে 2i তার মানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 জে তার মানে মাইনাস 3 স্কোয়ার প্লাস 5k তার মানে 5 স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, 4 9 13, 13 আর 25 38, √38। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখব, তাহলে সুতরাং আমরা জানি, আচ্ছা আমরা জানি লিখি, আমরা জানি আমাকে কি বের করতে বলছে, আমাকে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, খেয়াল রাখো।
মধ্যবর্তী কোণ বের করতে বললে আমাদের ডট গুণফল লাগবে, ডট গুণফল। মধ্যবর্তী কোণ যখনই বলবে তখনই আমরা ডট গুণফল করব, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে ফেলো। মধ্যবর্তী দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে আমরা ডট গুণফল দিয়ে ম্যাথটা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সমান আমাদের কত আসবে? থিটা সমান আমাদের আসবে কজ ইনভার্স, উপরে হচ্ছে আমাদের এ ডট বি আর নিচে হচ্ছে আমাদের এ বি। ওকে, তাহলে বা থিটা সমান কজ ইনভার্স, কজ ইনভার্স এ মান কত? এ ডট এর মান কত ছিল? এ ডট বি। আচ্ছা, এ ডট বি তো আগে বের করতে হবে, আমরা তো এ ডট বি বের করে রাখি নাই। আচ্ছা, এ ডট বি তো ভাইয়া বের করে রাখি নাই, তো এ ডট বিটা কি একটু বের করে দেখাই দেবো তোমাদের? আচ্ছা, এই পাশে একটু আমি একটু এ ডট বিটা একটু বের করে ফেলি। হ্যাঁ, এই পাশে এই যে এই জায়গাটাতে আমি একটু এ ডট বিটা একটু বের করে ফেলি। হ্যাঁ, মানে তোমরা প্রথমে এখানে লেখার পর তারপরে এখানে লিখবা যে সুতরাং এ ডট বি সমান। আচ্ছা, যেহেতু ভুল করছি, মানে প্রথমে যেহেতু বসাতে ভুলে গেছি, তো সেহেতু আমি ডাইরেক্ট অঙ্কই করি, প্যারা নেই। তাহলে এখানে এ ডট বি বসাবা, উপরে এ ডট বি, উপরে এ ডট বি বসাবা। এ ডট বি মানে কি? আহা, বারবার সবুজ কালি আসছে কেন? উপরে বসাবা এ ডট বি। এর মান কত? এর মান হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে এর মান। ডট বি এর মান কত? বি এর মান হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 5k, 2i মাইনাস 3j প্লাস 5k। ওকে, আচ্ছা, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছো তাহলে সেক্ষেত্রে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করে দাও। আর এর মান কত ছিল? এর মান আসছিল √14, বি এর মান কত আসছে? √38, ঠিক আছে? এর মান আসছে √14 আর বি এর মান আসছে √38। তাহলে বা থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, কজ ইনভার্স। এখন আসো গুণ করি, গুণ করলে কত আসবে? ডট গুণফলের নিয়ম হচ্ছে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগগুলা গুণ করতে হবে, জে ক্যাপের সহগগুলা গুণ করতে হবে, কে ক্যাপের সহগগুলা গুণ করতে হবে। তাহলে খেয়াল করো তো আই ক্যাপের সহগ কী কী? এই আই ক্যাপের সহগ কত? 1, এই আই ক্যাপের সহগ কত? 2। তাহলে 2 একে 2, কেন বলো তো? একটু আগে বলছি ডট গুণ করলে আই ক্যাপের ডট গুণ করলে মান কত আসে? 1 আসে। একটু আগে দেখিয়েছি না তোমাদেরকে আমি? এই যে এই জায়গাটাতে দেখাইছিলাম, মনে আছে? এই যে দেখো তো, এই যে এই খেয়াল করো তো, দেখিয়েছিলাম এই যে আই ক্যাপ এবং আই ক্যাপ এই দুইটার মধ্যে যদি ডট গুণ করো তাহলে এরকম আসে, তার মানে আলটিমেটলি 1 আসে, দেখাইছিলাম। তাহলে যেহেতু আই ক্যাপ তাহলে ডট গুণফলের ক্ষেত্রে আমরা কি করব? ডট গুণফল করলে আমাদের হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপগুলো আর থাকে না, এগুলো 1 হয়ে যায়। তাহলে আই এর সহগ হচ্ছে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে 2 একে 2, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো জে এর সহগ, দেখো জে এর সহগ হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে -3, তাহলে 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আসবে -6। তারপরে কে এর দেখো, কে যদি দেখো এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, তাহলে 3 5 15 প্লাসের 15 ডিভাইডেড বাই √14 ইন্টু √38। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করব? তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে বা থিটা ইকুয়াল টু কস ইনভার্স আমাদের হিসাব করলে কত আসবে? 2 আর 15 যোগ করলে হচ্ছে আমাদের 17, 17 থেকে 6 বিয়োগ করলে 11 ডিভাইডেড বাই √14 ইন্টু √38। এতটুকু যাওয়ার পর তারপর তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটারে চাপবা, ঠিক আছে? ক্যালকুলেটারে কি লিখবা? ক্যালকুলেটারে দিবা কস ইনভার্স মানে শিফট কস, তোমাদের উপরে বসবে কত? 11 ডিভাইডেড বাই নিচে বসবে কত? √14 ইন্টু √38, ঠিক আছে? তাহলে বসালে আনসার কত আসবে? 61.516 ডিগ্রি, তাহলে 52 ডিগ্রি বলা যায়। তাহলে আমাদের আনসার আসবে 61.52 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানিয়ে দাও। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এতটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানিয়ে দাও এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেনের সমস্যা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, প্রীতি বলছো বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এতটুকু যদি বুঝে থাকো বাসায় তোমরা নিজেরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবা আর কি, বিভিন্ন ধরনের ম্যাথ দিয়ে নিজেরা হচ্ছে প্র্যাকটিস করবা। ওকে, তারপরে আসো পরের প্রশ্নটাতে যাই। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলছে, দেখছো? এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। ওকে,
ঠিক আছে, রোজা বলছো আগেরটা বুঝতে পেরেছো, ঠিক আছে, রিমিও বলছো জি ভাইয়া বুঝছি, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ যদি বের করতে চাই, কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। তাহলে আমরা কি পড়ছি বলো তো? আমরা জানি যার অভিক্ষেপ তার কস থিটা হয়, তাহলে বি কস থিটা ইকুয়াল টু কী হবে? উপরে এ ডট বি, আর যার উপর অভিক্ষেপ সে হবে নিচে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, এর উপর বি এর অভিক্ষেপ পেয়ে গেলাম। তাহলে এটা সমান আমাদের কি আসবে? এ ডট বি বের করতে হবে, তাহলে আমরা লিখব সমান এ ডট বি মানে কি? আমি যদি ডিরেক্ট করে ফেলি, আমি ধরো ডিরেক্ট করে ফেলতেছি, হ্যাঁ, তাহলে এ কত 6, বি কত 2, তাহলে 6 দুগুণে 12, তারপর দেখো যে কত 2, এখানে কত 4, 4 দুগুণে 8 প্লাসের 8, তারপর দেখো 3, এখানে কত -2, তাহলে 3 দুগুণে 6 মাইনাসের 6, ঠিক আছে, ডিভাইডেড বাই রুট ওভার এর মান বের করবো, তাহলে কি 6 স্কোয়ার প্লাস 2j তার মানে 2 স্কোয়ার প্লাস 3k তার মানে 3 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো সবাই, জাস্ট মানটা নিয়ে নিয়েছি। তাহলে এটা সমান কত আসবে? উপরে আসবে আমাদের 12 8 20, 20 থেকে 6 বিয়োগ করলে 14, আর নিচে আসবে আমাদের 6কে স্কোয়ার করলে 36, 40, 49 রুট ওভার 49। সুন্দর কিউট একটা আনসার আসবে, তাই না? 14 ডিভাইডেড বাই রুট 49 মানে কত 7, 14কে 7 দিয়ে ভাগ করলে কাটলে হবে 2, আনসার আসবে 2। এই অঙ্কটা এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ হচ্ছে 2। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা বাসায় উল্টা অঙ্কটা করে দেখবা যে বি এর উপর এর অভিক্ষেপ কত আসে, সেটা করে দেখো। উল্টা অঙ্কটা করে দেখো বাসায়, বি এর উপর এর অভিক্ষেপ কত আসে। তো আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যখন পিডিএফটা পাবা তোমরা তখন হচ্ছে সেটা তোমরা পেয়ে যাবে, ওকে? হোমওয়ার্ক এখানে একটা HW দিয়ে দিচ্ছি, HW দিয়ে দিচ্ছি। HW হিসেবে থাকবে তোমাদের এই ম্যাথটাই, HW হিসেবে থাকবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ কত, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ কত, এ ভেক্টরের অভিক্ষেপ কত, ঠিক আছে? মানে উল্টাটা আর কি, এক অস্থিটাটা বাসায় তোমরা বের করবা। এটা হচ্ছে তোমাদের HW, ওকে? এটা তোমাদের HW, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। পরে আরেকটা ম্যাথে যাই, এটা একটা হচ্ছে আমাদের প্রথম এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, দুইটাই বের করতে বলছে। বি এর উপর এর লম্ব অভিক্ষেপ কত এবং এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত। তাহলে প্রথমে আমরা এটা বের করি, বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। বি এর উপর এ মানে কি? কার অভিক্ষেপ? এর। তাহলে প্রথমে হচ্ছে এক cos থিটা, তাহলে আমরা লিখব প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে এর লম্ব অভিক্ষেপ তার মানে এক cos থিটা। এক cos থিটা সমান কত আসবে? উপরে হচ্ছে এ ডট বি, কার উপর বলছে? বি এর উপর, তাহলে ডিভাইডেড বাই বি। এখন এ ডট বি কত? এ ডট বি, এ দেখো 9, বি কত 4, 4 9 36, তারপরে যে মানে কি 1, এখানে কত -6, তাহলে 6কে 6 -6 প্লাস 5 তার মানে 30। আর বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মান আসবে আমাদের 4 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। মজার ব্যাপার কি দেখো, উপরে 36, উপরে হচ্ছে আমাদের আচ্ছা এটা একটু ভুল লিখছি, সরি, এটাও -30 হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। এই যে দেখো, এই যে -6, এই যে দেখো +5, 5 6 30, মাইনাসের 30, ঠিক আছে? তাহলে উপরে কত হয়ে যাচ্ছে দেখো, 36 বিয়োগ 36 মানে 0 হয়ে যাচ্ছে। আর নিচে কত হয়ে যাচ্ছে? নিচে হচ্ছে 4কে স্কোয়ার করলে 16, 16 আর 36 হচ্ছে 52, 52 আর 25 হচ্ছে 77। তো নিচে যা মন চাই তা থাকুক, উপরে তো 0 হয়ে যাচ্ছে, তার মানে আনসারটা কত? 0। তার মানে বি এর উপর এর লম্ব অভিক্ষেপটা কত পাবো? 0 পাবো। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, ওকে? আচ্ছা, একটার উপর তাহলে ওই দ্বিতীয় ক্ষেত্র 0ই আসবে আনসারটা। দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে? দ্বিতীয় ক্ষেত্রে আসবে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত, তার মানে বি cos থিটা। বি cos থিটা সমান কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? তোমরা এটা বাসায় নিজেরা কইরা দেখো, নিজেরা করলে এটার আনসারও আমার যতটুকু মনে হয়, হ্যাঁ এটার আনসারও 0 আসবে, এটার আনসারও 0 আসবে, ঠিক আছে? তো এটাও তোমরা বাসায় করে দেখো, ওকে? এই অঙ্কটা তোমরা কমপ্লিট করে বাড়ির কাজ হিসেবে জমা দিবা। এই অঙ্কটা তোমরা কমপ্লিট করে HW হিসেবে জমা দিবা, ওকে? এই ম্যাথটা তোমরা কমপ্লিট করে, আর এটা কীভাবে 0 হলো সেটা হচ্ছে কমপ্লিট করে আমাকে HW হিসেবে জমা দিবা, ওকে? তো আমাদের এরপরে ম্যাথটা আমরা যদি দেখি, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তাহলে দেখো তো, মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সূত্র কি? বলছিলাম না, মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে এ ডট বি সমান AB cos থিটা, তাই না? তাহলে এ ডট বি সমান AB cos থিটা। তাহলে মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমাদের ফর্মুলা হচ্ছে, আমরা জানি
এ ডট বি সমান এ বি কস থিটা। ওকে, আচ্ছা, তাহলে এটা সমান কত আসবে? আমরা কি এ এবং বি এর মান বের করছি? করি নাই, তাই না? তাহলে এক কাজ করি, আমি এই পাশে এ এবং বি এর মানটা বের করে ফেলি। ওকে, তাহলে এখানে এ সমান কত হবে? এ মানে কি? এ ভেক্টর মডুলাস। এ ভেক্টর মান এ মানে কি? এ ভেক্টর মডুলাস। তাহলে এ সমান কত হবে? এ সমান হবে, দেখো 2j আর 3k আছে, মানে আই নাই, তার মানে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 0 তো লেখার দরকার নাই। তাহলে এর মান কত আসবে? √13। ওকে, আর বি এর মান কত আসবে? বি এর মান আসবে 3i, তার মানে 3 স্কোয়ার প্লাস 4j, তার মানে 4 স্কোয়ার প্লাস মাইনাস কে, তার মানে মাইনাসের 1 স্কোয়ার। তাহলে এটার মান কত আসতেছে? √9, 10 আর 16, 26। ঠিক আছে, এটার মান আসতেছে √26। তাহলে আমরা এটার ম্যাথটা তাহলে করে ফেলতে পারি, খেয়াল করো। তাহলে আমাদের এর মান কত? এর মান হচ্ছে √13 গুণ বি এর মান কত? √26 গুণ কস থিটার মান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এটা আমরা হিসাব করলে কত আসবে? হিসাব করলে আসবে √13 ইন্টু √26 ইন্টু কস 60, না সরি, √13 ইন্টু √26 ইন্টু কস 60। আনসার আসবে 9.19। 9.19। তাহলে এ ডট বি এর মান আসবে আমাদের 9.19। তো এটাও খুবই সহজ ম্যাথ ছিল। এই অঙ্কটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলা হবে এ ডট বি সমান এ বি কস থিটা। ওকে, এ ডট বি সমান এ বি কস থিটা। আমাদের এই টপিকে যে লাস্ট ম্যাথটা সেটা আমরা যদি দেখি, দেখো এখানে আমাদেরকে কষ্ট করার মান বের করতে হবে না, বলেই দিয়েছে এ এর মান হচ্ছে 15 একক, বি এর মান হচ্ছে 10 একক। তাহলে স্কেলার গুণফলের মান কত? 10 একক হলে, আচ্ছা এখানে একটা কথা লেখা হয় নাই, এদের মধ্যবর্তী কোণটা দেওয়া নাই। তাহলে মধ্যবর্তী কোণটা আমি একটু দিয়ে দিই। হ্যাঁ, এখানে মধ্যবর্তী কোণটা দেওয়া ছিল, আমি মধ্যবর্তী কোণটা হয়তো বা তুলতে ভুলে গেছি। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে স্কেলার গুণফলের মান কত? স্কেলার গুণফল মানে কি? ডট গুণফল, এ এবং বি এর স্কেলার গুণফল। তাহলে আমরা জানি এ ডট বি সমান এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 15 একক, বি এর মান হচ্ছে 10 একক, কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি হিসাব করো তাহলে তোমাদের আনসার আসবে 75 একক। যেহেতু সবই একক, কোনো মানে নিউটন বা মিটার পার সেকেন্ড কিছু বলা নাই, তার মানে আনসারটা তো তোমরা 75 একক লিখে দিবা। তো এই ম্যাথটাও আশা করি সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমাদেরকে সবাই হচ্ছে একটু দ্রুত একটু জানাও যে তোমরা হচ্ছে এই টপিকটা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা, এই টপিকটাতে কারো কোনো সমস্যা আছে কিনা, স্কেলার গুণফল বা ডট গুণফল এই টপিকটাতে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জানাও। এই টপিকটা ক্লিয়ার কিনা সবার? এই টপিকটা সবার ক্লিয়ার কিনা সেটা হচ্ছে আমাকে একটু দ্রুত জানাও, ঠিক আছে? এই টপিকটা সবাই ক্লিয়ার কিনা সেটা একটু দ্রুত আমাকে একটু কমেন্টে জানাও। কারণ হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করব। আমি আরও 1 ঘন্টা ক্লাস নেওয়ার প্ল্যান ছিল, বাট হচ্ছে হুট করে আমার একটা দাওয়াত চলে আসছে, মানে জানি না এরকম অবস্থায় দাওয়াত আর কি, যার কারণ হচ্ছে আমি আসলে এখন ক্লাসটা শেষ করতে হচ্ছে, বুঝতে পারছো? মানে হুট করে আমি তোমাদের ক্লাস নিচ্ছিলাম, এই সময় হচ্ছে হঠাৎ করে আসলে আমার কাছে খবর আসছে যে আমার হচ্ছে রাতে হচ্ছে আজকে এক জায়গায় দাওয়াত আছে, আমি নিজেও জানি না আমার যে দাওয়াত ছিল। তো ঠিক আছে, তাহলে এই কারণে হচ্ছে আসলে তোমাদের সাথে আরও 1 ঘন্টা তোমরা পাও আমার কাছে, বাট হচ্ছে আমি দিতে পারছি না, যার কারণে এই মুহূর্তে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আগামীকাল সেম টাইমে ক্লাস হবে, রাত 9টার সময় ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তো আজকে আমাদের টোটাল পড়ানোর কথা ছিল তোমাদেরকে 4টা টপিক, 2 ঘন্টা পড়লে আসলে 4টা টপিক শেষ হয়ে যেত, কারণ এরপরে আমি আসলে তোমাদেরকে ভেক্টর গুণফলটা পড়াতাম, ক্রস গুণফল পড়াতাম, এবং ক্রস গুণফল পড়ানোর পর তারপর হচ্ছে আমি তোমাদেরকে ত্রিভুজ সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রফল পড়াতাম। এই 2টা টপিক আমি তোমাদেরকে আজকে পড়াই দিলে আসলে তোমাদের শেষ হয়ে যেত। তো ঠিক আছে, ব্যাপার না, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকাল আবার তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হবে, এবং আগামীকালকে ক্লাসে আমরা এই 2টা টপিক তো পড়বই, যে 2টা টপিক আজকে আমাদের রয়ে গেছে সেই 2টা টপিক অবশ্যই পড়বো, এবং এর সাথে আমরা এক্সট্রা আরও 2 থেকে 3টা টপিক পড়বো। ওকে, তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভাইয়া এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।